কোনো কাজই কিন্তু কঠিন না। আমরা যদি কাজটাকে ভালোবেসে যত্ন করে করি তাহলে কোনো কাজই কিন্তু কঠিন থাকে না, সহজ হয়ে যায়। তবে আমরা মাঝে মাঝে কাজ করতে গিয়ে অনেকভাবে হোঁচট খাই, আর সে থেকে আমরা মনে করি যে সে কাজটা আমরা করতে পারবো না মনে হয়। আর আপনি যে কাজে সফলতা পাবেন সে কাজ করতে গেলে কিন্তু আপনাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, কিন্তু সেখানেই যদি আপনি আটকে পড়ে যান তাহলে কিন্তু সেই সফলতার দরজা পর্যন্ত আপনি কখনোই পৌঁছতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করছি আমার সব আপুরা আমার ভিডিওর সম্পূর্ণটুকুই সাথে থাকবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা নাস্তা অফ ক্যামেরাতে সেরে নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, আজকে খুব সহজভাবেই আলু ভাজি করতেছি। তবে এই আলু ভাজাটা আমার মা ছোটোবেলাতে আমরা অনেক খেয়েছি। খুব সহজভাবে দেখা যায় যে যখন বাসায় চিংড়ি মাছ থাকতো না, তো মা ঠিক এভাবেই কাঁচামরিচ, শুকনো মরিচ, টমেটো দিয়ে খুব ঝটপট আলু ভাজি করে নিত। আর আমরা সেটা দিয়ে সকালবেলা পান্তা ভাত বলেন বা রুটি, এটা খুব সহজেই খেতে পারতাম। আর খেতেও কিন্তু অনেক ভালোই লাগতো আর কি। তো মা তো আর পাশে নেই, মার কাছে যেতেও পারছি না অনেক দূর থেকে, তো এই জন্য মায়ের রেসিপিটাই একা একা রান্না করে ফেললাম। তো খেতে অনেকটাই ভালো লেগেছিল। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে কিছু থালাবাটি জমেছিল, আর সেই থালাবাটিগুলোকে এখন পরিষ্কার করে নিব। তো ভিডিওর এই পর্যায়ে সেই ছোট্ট অনুরোধটুকু সব আপুকে করতে চাই যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যেহেতু এই চ্যানেলটি আমার নতুন, যারা আমার সাথে এই পর্যন্ত আছেন কিংবা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিও কিন্তু খুব অল্প সংখ্যক আমি আপলোড করেছি। সেই ভিডিওর মধ্য থেকে যদি কোনো ভিডিওর কোনো অংশ কোনো আপুদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। গত ভিডিওতে বলেছিলাম যে প্রচুর পরিমাণে স্প্যাম কমেন্ট আসতেছে। যেহেতু আমার আগে একটি চ্যানেল ছিল, তো এই জন্য কিন্তু আমি ইউটিউব সম্পর্কে কম বেশি ভালোই জানি আর কি। তো এই জন্য সব আপুদেরকে এই পর্যায়ে একটা অনুরোধ করব, প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। যদি কারো কিছু বলার থাকে সেটা আপনারা ভিডিওর কমেন্টে অন্যভাবে বলতে পারেন, কিন্তু সরাসরিভাবে কেউ ছাপ করেছি, বন্ধু করেছি, তুমি আমার পরিবারে আসো, এরকমটা দয়া করে করবেন না। কারণ যেহেতু চ্যানেলটা মাত্র শুরু করেছি, এখানে যদি এরকমের কমেন্ট আসে তাহলে কিন্তু আমার ওয়াচ টাইমটা কাটা যাবে, আর সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটা ডাউনেই পড়ে থাকবে। তো এটুকু আশা তো আমি আমার আপুদের কাছ থেকে করতেই পারি। তো এখানে থালাবাটি ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আরও টুকিটাকি কাজ করেছি, সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ে, এর মধ্যে ভিডিও করা কিন্তু একটু টাফ। আর আমার সব আপুরা কিন্তু জানেন যে হয়তোবা 8-10 মিনিটের একটা ভিডিও আপলোড করি, কিন্তু সেটা করতে কিন্তু সারা দিন লেগে যায়। তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। তো আজকে খুব সহজভাবেই রান্না করব, তবে যেহেতু মিষ্টি কুমড়া রান্না করতেছি, আমার বড় ছেলে মিষ্টি কুমড়া একদমই খেতে চায় না, তো এই জন্য ওর পছন্দের চিংড়ি মাছটাও আজকে ভাজি করব। তো এখানে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি, আর এই চুলাতে ছেলের জন্য চিংড়ি মাছ ভাজি করব। ছেলের জন্য বলতে সবাই খাবো আর কি। দুই একটা ভিডিওর কমেন্ট বক্সে কিছু আপুরা আমাকে হয়তোবা বন্ধ করেছেন, তারা বারবার এসে এটা বলতেছেন যে আপু তোমার আসার সময় হয়ে গিয়েছে, তুমি চলে আসো, তোমাকে কেন পাই না। তো আপু তোমরা এই ধরনের কমেন্ট করবা না, কারণ যারা তোমরা রেগুলার মেনটেন করে আমার এই ভিডিওগুলো দেখে যাচ্ছ, আমি কিন্তু সবাইকে ফলো করছি, কারা কারা আমার ভিডিও দেখো বা দেখো না। তো রেগুলার যখন কারো কমেন্ট পাই তখন কিন্তু আমি সেটা অবশ্যই মাথায় রাখি যে তার চ্যানেলে যাব, অবশ্যই তাকে ভিজিট করব, তার পাশে থাকব, কিন্তু দয়া করে এই ধরনের কমেন্ট কেউ করবে না। যাই হোক, এখানে কিন্তু চিংড়ি মাছটা খুব সহজেই আমি রান্না করব। তো আমি প্রথমে হচ্ছে একটু পেঁয়াজ কুচি, তারপর সেটাকে ভেজে নিয়েছি, আর
কিছুটা রসুন বাটা ছিল, তারপরে জিরে বাটা, এগুলো সব কিছু মিক্স করা ছিল ফ্রিজে, সেটাও দিয়ে দিয়েছি। আর একে একে এখন আমি বাকি যে মশলাগুলো সেগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। তো ভালো করে কষিয়ে তার মধ্যে হচ্ছে এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। অনেক দিন ধরে তীব্র গরম পড়ছে, তার মধ্যে কিন্তু 2-1 দিন আগে ঢাকাতে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল, কিন্তু এই গত 2 দিন ধরে যেহেতু বৃষ্টির দেখা নেই, তো সেই গরম আবারও চলে এসেছে। তো এই গরমের মধ্যে রান্নাবান্না করা তো অনেক কষ্ট, তার মধ্যে হুটহাট করে আর কি রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। তবে সকালবেলা নাস্তাটা শেষ করি, সবসময় চেষ্টা করি যে নাস্তা শেষেই দুপুরে রান্নাটা সেরে ফেলার। ওই অবস্থায় দেখা যায় যে গরমের তীব্রতা একটু কম থাকে, তো এই জন্য সকালে রান্নাটা করাই সবসময় মনে করি যে এই টাইমটাই বেস্ট। তো আমি কিন্তু চিংড়িটাকে কোনো রকম তেলে ভাজি করিনি, আমি সোজাসুজি ভেজেছি, কারণ হচ্ছে আমার 2 ছেলে যেহেতু ছোট, ওদের যাতে খেতে কোনো ধরনের সমস্যা না হয়। তো এখানে হচ্ছে মোটামুটি কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কুমড়ো রান্না তরকারিটা প্রায় হয়ে আসছে। তো আমি যখন মিষ্টি কুমড়া রান্না করি, আমি এর মধ্যে চিনি কিংবা কোনো ধরনের গুড় অ্যাড করি। তো আজকে কোনোটাই অ্যাড করিনি, কারণ আজকে মিষ্টি কুমড়াটা অনেক বেশি মিষ্টি ছিল সেজন্য। তো এখানে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা একদম হয়ে গিয়েছে, এখন আমি এটা এখানেই সমাপ্তি করছি। আর এখানে চিংড়ি মাছটাও কিন্তু হয়ে গিয়েছে। তো এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে মোটামুটি একটু পানি দিয়ে দিচ্ছি। তাই আমি চিংড়ি মাছটাকে বারবার বেশি করে পানি দিয়ে কষিয়ে নিই, যার কারণে চিংড়ি মাছটা দিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো এখানে কিন্তু আমার চিংড়ি মাছ ভাজাও শেষ হয়ে গিয়েছে। তবে এই যে ক্যামেরাটুকু করেছিলাম এটা কিন্তু একটু উল্টো হয়েছে, যার কারণে এরকমের উল্টো দেখা যাচ্ছে। যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ করে তারপর বিকালবেলাতে বিশ্রামে ছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলাতে আমরা সবাই মিলে একটু বাইরে এসেছি। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু বাসায় 2টা বেডরুম, তো 2টা বেডরুম, আমার বেডরুমে তো তেমন কোনো বেশি জায়গা নেই, কারণ যতটুকু জায়গা আছে সব কিছু রেখে আর কি ফিল আপ করে ফেলেছি। তো গেস্টের জন্য যে রুমটা, ওই রুমটাতে মানে একটা 2 সিটের সোফার চিন্তা করেছি, যে এরকম একটা সোফা বসাবো যাতে ওই রুমে দেখা যায় গেস্ট আসে সেজন্য। আর যেহেতু রুম আমাদের ছোট, তো বড় ধরনের কোনো সোফা বসাতেও পারবো না। তো এই জন্য হচ্ছে সোফা কেনার জন্যই এসেছিলাম, যে রেডিমেড পার্টেক্সের বা এরকম কোনো সোফা কিনে নিয়ে যাব। তো পরে দেখতে দেখতে অনেক সোফা, অনেক শোরুম, অনেক দোকান খুঁজেছি, কিন্তু কোথাও নিজেদের মনের মতো মিলাতে পারছিলাম না। আর মেন সমস্যা হচ্ছে 2 সিটের সোফা বা সিঙ্গেল, এগুলো কোনো শোরুম বা দোকানে বিক্রি করতেও চায় না, কারণ তারা চাইছে সেট সহ তারা সোফা বিক্রি করবে। কিন্তু আমাদের সেটটা তো প্রয়োজন ছিল না, কারণ আমরা যদি সেট সহ কিনতে যাই তাহলে কিন্তু আমাদের রুমে সোফা রাখার জায়গা থাকবে না। তো যাই হোক, আমরা হচ্ছে ওখানে অনেক কষ্টের পরে 2 সেটের একটা সোফা ম্যানেজ করতে পেরেছি। তো ওনারা বলছে যে অর্ডার দিয়ে রাখতে হবে, 2-3 দিন পরে দিয়ে আসব। তো আমি সবটুকু ভিডিও একসাথেই শেয়ার করেছি এই জন্য, যে এই তো আমরা অর্ডার দিয়ে আসছিলাম আর সোফাটা আজকে নিয়ে এসেছে। ইচ্ছে থাকা সত্ত্বেও পুরো সেটটি কিনতে পারিনি, কারণ হচ্ছে রুমের স্পেস এতটাই ছোট যে এখানে একটা সোফার সেট পুরোটা ধরবে না আর কি। তো ভাড়া বাসায় এরকমই হয়, রুমের মধ্যে একটা খাট বসানোর পরে আর বাকি কোনো জায়গা থাকে না। তো কি আর করার, তো ওনাদেরকে অর্ডার দিয়ে আসার পরে এই সোফা দিয়ে গেল। তো আলহামদুলিল্লাহ অনেক দিন পরে বাসায় ফার্নিচার নিয়ে এসেছি। তো এই তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আজকে ব্লগটি শেয়ার করলাম, আশা করছি আমার আপুদের কাছে ভালো লাগবে। তো সোফা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন কোনো নেক্সট ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।